ফাউন্ডার এখান থেকে তৈরি হবে, এখান থেকে আগামীর বড় বড় বিজনেস অ্যানালিস্টরা তৈরি হবে ইনশাআল্লাহ, এখান থেকেই বড় বড় একাডেমিশিয়ানরা তৈরি হবে, গবেষকরা তৈরি হবে ইনশাআল্লাহ। তো এখন এই যে আপনি তৈরি হবেন, এই তৈরি হওয়া শুধু নিজের জন্য হলে হবে না, এই তৈরি হওয়াটার আপনার পারপাস থাকতে হবে। ধরেন আপনার পারপাসটা এমন হলো যে আমি ব্যবসায়ী হব, উদ্যোক্তা হব, এবং এই উদ্যোক্তা হয়ে আমি বাড়ি করব, গাড়ি করব, গুলশানে ফ্ল্যাট কিনবো, এরপর হচ্ছে আমেরিকাতে অথবা হচ্ছে কানাডাতে আমি সেটেল হব। এই যদি আপনার নিয়ত থাকে, তাহলে আপনি ব্যবসায়ী হন, উদ্যোক্তা হন, যাই হন, এটা হওয়ার মাধ্যমে এই মানবতার মুক্তি হবে না, এই জাতির মুক্তি হবে না। আমরা বিগত ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি এই ধরনের বড় বড় ব্যবসায়ী হয়েছে। দরবেশ বাবারা চিনেন না, যে আজকে এই দেশ থেকে পালাইছে, বড় ব্যবসায়ী ছিল, হাজার হাজার কোটি টাকা লোপাট করছে, তাদের মাকসাদটা কিন্তু এটাই ছিল। কিন্তু এই ধরনের উদ্দেশ্য থাকলে হবে না, আপনার মূল উদ্দেশ্য থাকবে এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য কাজ করা, যে কাজটা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মীর কাসেম আলী করেছিল। ওনার নাম কি আপনারা জানেন? শহীদ মীর কাসেম আলী সম্পর্কে একটু জানবেন। তিনি ইসলামী ছাত্র শিবিরকে প্রতিষ্ঠা করেছেন। ছাত্র শিবির প্রতিষ্ঠা করার পরে সারা দেশব্যাপী ছাত্র শিবিরকে ছড়িয়ে দিয়েছেন। এরপর অসংখ্য প্রতিষ্ঠান তিনি করেছেন। সারাটা জীবন তিনি মানবতার জন্য, এই অঞ্চলের মানুষের জন্য, সারা বিশ্বের জন্য তারা কাজ করে গিয়েছেন। তিনি হাসপাতাল করেছেন, স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন, এবং শিক্ষা প্রতিষ্ঠান করেছেন, মিডিয়া তৈরি করেছেন। পার্বত্য অঞ্চলের যারা পাহাড়ি আছে, উপজাতি আছে, তাদের জন্য তিনি হাসপাতাল করেছেন। একই সাথে সারা বিশ্বের যারা নিপীড়িত মানুষ আছে, মজলুম আছে, তাদের জন্য কথা বলে গিয়েছেন। এবং একই সাথে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন। তো আমাদের মীর কাসেম আলী দরকার, আমাদের সালমান এফ রহমানের দরকার নাই। আমি বিশ্বাস করি আমাদের সামনে এখানে যারা আছে তাদের মধ্য থেকেই শহীদ মীর কাসেম আলীদের মতো উদ্যোক্তা তৈরি হবে, এবং তারা এই অঞ্চলের মানুষের মুক্তির জন্য তারা কাজ করে যাবে। আজকে ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে নিয়ে আয়োজন করেছে। ইসলামী ছাত্র শিবিরকে বলা হয় মেধাবীদের সংগঠন, কিন্তু আমি বলতে চাই ইসলামী ছাত্র শিবির মজলুমদের সংগঠন। আজকের যে আয়োজন, আজকে আপনাদেরকে নিয়ে অসাধারণ যে আয়োজন করছে, এই আয়োজনটা এমনি এমনি হয় নাই। এই আয়োজন হওয়ার পিছনে অসংখ্য মানুষের স্যাক্রিফাইস আছে। আজকে বাংলাদেশের আজাদির পেছনে ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাইয়ের তাদের লাইফ উৎসর্গ করেছেন, শহীদ হয়েছেন, হাজার হাজার ভাই পঙ্গু হয়েছেন। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত 2 জন ভাই, ওয়ালিউল্লাহ মুকাদ্দিস ভাই গুম অবস্থায় আছেন। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি নোমানি ভাইকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মুজাহিদ ভাইকে, সাকিব ভাইকে হত্যা করা হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা, দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। এভাবে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থীদেরকে শুধুমাত্র নামাজ পড়ার কারণে, ভালো কাজের দিকে শিক্ষার্থীদের আহ্বান করার কারণে তাদেরকে নির্মম নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। গত 16 বছরে বাংলাদেশে যদি একটি সংগঠন থাকে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে, সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আপনারা সম্প্রতি গুম কমিশনের রিপোর্ট দেখতে পেয়েছেন, যে গুম কমিশনের রিপোর্টে দেখানো হয়েছে একক সংগঠন হিসাবে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির, 31%। এবং ইসলামী ছাত্র শিবির খুনি হাসিনা যখন অবৈধভাবে সে ক্ষমতায় আসার পরে ইসলামী ছাত্র শিবিরের সকল অফিসকে সারা দেশের সিলগালা করে দেয়। ইসলামী ছাত্র শিবিরের সকল নিয়মতান্ত্রিক প্রোগ্রামগুলোকে তারা জঙ্গি প্রোগ্রাম হিসাবে ট্যাগিং করে, ফ্রেমিং করে। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন ভাইকে টানা 57 দিন রিমান্ডে দেয়। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলামকে, বুয়েটে আবরার ফাহাদকে যেভাবে নির্মমভাবে নির্যাতন করে, ঠিক একই কায়দায় তাকে নির্যাতন করে। এবং এই আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শত শত শিক্ষার্থী আমাদের ভাইদেরকে উপর নির্মম নির্যাতন করেছিল। আমাদের রাকিব ভাই নামে একজন মহসিন হলে ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ছিল, তাকে সারা রাত ধরে নির্যাতন করেছে। নির্যাতন করার পরে তাকে 4 তালা থেকে ফেলে দেওয়া হয়েছে। তারপর হামাগুড়ি দিয়ে যখন সে পানি চাচ্ছিল, তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা বলছো তুই প্রস্রাব কা। এইভাবে আমাদের হাজার হাজার ভাইদেরকে নির্মম নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে। আজকে এই জুলাই বিপ্লবের মাধ্যমে, আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে, আমাদের 2000 ভাই বোনের শাহাদাত, 40,000 ভাই বোনের পঙ্গু হওয়ার মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি, আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং ইসলামী ছাত্র শিবির আজকে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে আজকে অসাধারণ ক্যারিয়ার সেমিনার আয়োজন করতে পেরেছে। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে এই ধরনের এই ক্যারিয়ার সেশন ইসলামী ছাত্র শিবির তরুণদেরকে নিয়ে এই ধরনের আয়োজন করে আসছে। কিন্তু বিগত ফেসিবাদী আমলে ছাত্র শিবিরের এই নিয়মতান্ত্রিক কাজগুলোকে জাতির সামনে হাজির করতে দেওয়া হয়নি। তো আজকে আমরা এই আয়োজন করছি, বিগত সময়ে আমরা করেছিলাম,
কিন্তু এভাবে ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের করার সেই স্পেসটা দেওয়া হয় নাই। ইসলামী ছাত্র শিবিরকে হত্যাযোগ্য করা হয়েছিল। তো আজকে বিপ্লব পরবর্তী ইসলামী ছাত্র শিবির দেখিয়েছে বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া উচিত, এবং আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে আর মাসল পলিটিক্স চলবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি রাজনীতি চলবে না, গণরম গ্যাস্ট্রমের কালচার চলবে না। আমাদের এই রাজনীতি হবে ওয়েলফেয়ার অ্যান্ড পলিসি সেন্ট্রিক রাজনীতি, যে রাজনীতির মাধ্যমে আগামীর সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য কথা বলবে, যারা ইনসাফের পক্ষে কথা বলবে, যারা সত্যকে সত্য বলবে। আমি আশা রাখবো বিজনেস ফ্যাকাল্টি যে শিক্ষার্থীরা আছে তারা ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আমি আজকে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জ্ঞাপন করে এবং ইসলামী ছাত্র শিবিরকে অসাধারণ আয়োজন করার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি সাদিক কায়েম ভাইকে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে। সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের স্নাহাস্পদ সেক্রেটারি জেনারেল, ছাত্র শিবির ও জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমবেত দেশবাসী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে বাংলাদেশে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি আগামী নির্বাচন, সংস্কার ইত্যাদি বিষয়ে তার বক্তব্য পেশ করেছেন। তা আমরা সংস্কার বিষয়ে যে গেজেট নোটিফিকেশন হয়েছে আমরা সেই জন্য তাকে স্বাগত জানাই, কিন্তু গণভোট এবং নির্বাচন একই দিনে ঘোষণা করে জাতিকে তিনি হতাশ করেছেন। এটা ইউনূস সাহেবকে প্রশ্ন করা হয়েছিল বেশ আগে যে আপনার প্রোগ্রাম কি, তিনি বলেছেন সংস্কার, তারপর কি সংস্কার, তারপর কি সংস্কার। তার কাছে জাতির মুক্তির জন্য সংস্কার ছিল অতি গুরুত্বপূর্ণ। আমরা এবং ছাত্র জনতা এর সাথে একমত হয়েছিল। ঐকমত্য কমিশনে জামাতের টিমের সাথে আমিও ছিলাম, সেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু একদিনে গণভোট আর সংস্কার প্রস্তাব দিয়ে তিনি আসলে সংস্কারের গুরুত্বকে একেবারে ডাইলুট করে ফেলেছেন। দেশের সাধারণ মানুষ, যেখানে সংস্কারের উপরে 4টি প্রশ্ন থাকবে, তারা কি ওই প্রশ্ন পড়বে, হ্যাঁ না ভোট দিবে, না তাদের নমিনি যারা নিজেদের ইলেকশনে জিতানোর কাজে ব্যস্ত তাদের পক্ষে কাজ করবে। কাজেই দুটি জিনিসকে এক করে তিনি আসলে দেশের সর্বনাশ ডেকে এনেছেন। তিনি বলেছেন, আর একটি দলও বলছে যে সাশ্রয় করা দরকার। তো যদি সাশ্রয় এত দরকার হয় তাহলে নির্বাচন করার দরকারটা কি? নির্বাচনের পরিবর্তে আপনাদেরকে সরকারে বসায় দিলে তো গোটা পয়সাই সাশ্রয় হয়ে যায়। তাদের নেতা বলেছেন তারা গণভোট কি তা বুঝেন না। বেশ কয়েকজন বলেছেন, যে দলের জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে, কি বলেন, গণভোটের মাধ্যমে জন্ম হয়েছে না? 21 দিন বা 12 দিনের নোটিশে গণভোট আপনার অনুষ্ঠিত করা হয়েছে। আমরা তো এখনো বেঁচে আছি, এগুলো তো আমাদের চোখের সামনে হয়েছে।
আজকে আপনাদের গণভোটে এত অনীহা কেন? তো কাজেই আমরা স্পষ্টভাবে বলতে চাই, দাবি জানাতে চাই যে অনতিবিলম্বে গণভোট এবং নির্বাচন 2 দিনে করতে হবে, 1 দিনে করা যাবে না। আরেকটি কথা বলতে চাই যে আমাদের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকেই বলেছেন সাংবাদিক সম্মেলনে যে 3 জন উপদেষ্টা একটি দলেকে ক্ষমতায় আনার জন্য কাজ করছেন। আপনাদের নাম আমরা জানি, আপনাদের কথোপকথন আমরা জানি। যদি প্রয়োজন হয় আপনাদের নাম ধরে জাতির সামনে আমরা আমাদের বক্তব্য রাখব। অনতিবিলম্বে এই পার্টিজান ভিউ ত্যাগ করতে হবে এবং